সরি, আসলে ভুল হয়ে গেছে। খুব পানির তেষ্টা পেয়েছিল তো, তাই নিচে থেকে পানি এনে যখন জিজুর রুমে ঢুকছিলাম, তখন আপনার রুম থেকে গিটার আওয়াজ আসছিল। তাই পারমিশন নিতে ভুলে গিয়েছি। আর কিছু বলার আগেই আমি আবিরের রুম থেকে বেরিয়ে আসতে পা বাড়াতেই পেছন থেকে আবির টেনে আমাকে তার রুমে নিয়ে আসে। এই মেয়ে, আমি তোমাকে যেতে বলছি যে তুমি চলে যাচ্ছ। আর কিছু বলবো তার আগে আমার ফোনটা বেজে উঠলো। তাকে দেখি তাহসিন ফোন করেছে। তাই ফোনটা কেটে দিলাম। সাথে, সাথে আবার ফোন বেজে উঠলো। আবারও কেটে দেওয়ার আগেই আবির আমার হাত থেকে ফোনটা নিয়ে ছুঁড়ে ফেলে দিল। সাথে ফোনটা ভেঙে কয়েক টুকরো হয়ে গেল। রুমে গিয়ে প্রেমালাপ করবেন তাই আমাকে ইগনোর করে চলে যাচ্ছ, তাই না? তাতে আপনার কি? আর আপনি কেন আমার জিনিস টাচ করেন? একটু আগে না আমার ম্যানার শিখালেন? তাহলে এখন কোথায় গেল আপনার ম্যানার? তারপর আবির আমার হাত থেকে পানির জগটা নিয়ে আমাকে টেনে নিয়ে দোলনায় বসিয়ে দিয়ে নিজে আমার সামনে হাঁটু গেড়ে বসে আমার হাত দুটো ধরে করুণ সুরে বলল, আমি সব সময় তোর সাথে বাজে বিহেভ করি, তাই তো? আমি খুব খারাপ, তাই না? তুই কি সত্যি আমাকে বুঝতে পারিস না? বুঝতে পারিস না আমার মন কি চায়? সত্যি কি বুঝিস না কেন আমি তোর সাথে এমন করি? আমাকে কি বলে আমাকে কি তোকে বলে বোঝাতে হবে বল? তাহলে আর কতবার বোঝাবো বল? আমাকে তাহলে ততবারই বোঝাবো। হাউ ফানি তাই না? আমার মতো নাকি চিপ ক্লাস মেয়েকে ভালোবাসা যায় না, থার্ড ক্লাস নাকি আমার বিহেভ। তাহলে আপনার রুচিটা থার্ড ক্লাস হলো হঠাৎ কেন? একটা কাজ করুন, আগে পাবনা গিয়ে নিজের মাথাটা ঠিক করুন। করবেন তো? আমার রুচি আবার থার্ড ক্লাস কেন হবে? আমি কি তোমাকে প্রপোজ করেছি নাকি? তাহলে এতক্ষণ যে বললেন? এতক্ষণ যে কি প্রপোজ করছিলাম বুঝি? কিছু না। তুমি জানো কেন আমার রুমে এসেছিলে? ও হ্যাঁ, মনে পড়েছে গান শুনতে। বসো, আমি গান গাইছি, শুনে রুমে গিয়ে ঘুমাও। বলে ঠাস করে দোলের উপর বসে পড়ল। আমি জানি আবির, আপনি একটু হলেও আমাকে চান। আপনার বলা কথাগুলো মিথ্যা হলেও আপনার চোখে আমার জন্য ভালোবাসা দেখা, আমাকে চাওয়ার যে আকাঙ্ক্ষা আমি দেখেছি তা মিথ্যা হতে পারে না। আমার কেন জানি বারবার আবিরের সাথে আমার সেই মিষ্টি প্রেমিকের অনেক মিল খুঁজে পাই আমি। সেদিন পার্কে আমার হাত থেকে হারিয়ে যাওয়া ব্রেসলেটটা নাকি মিষ্টি প্রেমিকের কাছে, কিন্তু ব্রেসলেটটা যে আবিরের ড্রয়ারে দেখেছিলাম আমি। এই রহস্য উদ্ঘাটন যে আমাকে করতেই হবে, যে করেই হোক। আমি জেনেই ছাড়বো আবিরের মিষ্টি প্রেমিক নাকি অন্য কেউ। এরকম আকাশ পাতাল ভাবনায় আমি তখনই আবির আমার হাতটা ধরে টেনে এনে দোলনায় তার পাশে বসিয়ে দিলেন। আমি একবার তার দিকে তাকিয়ে উঠে যেতে যেতে বললাম, আমার প্রচুর ঘুম পেয়েছে, ঘুমাবো আমি। আমি কি তোমাকে ঘুমাতে বারণ করেছি নাকি? নাও এবার ঘুমাও। আমি তো বন্ধ রেখে ঘুমানোর চেষ্টা করলাম। তারপর তিনি গিটারটা হাতে নিয়ে গাইতে শুরু করলেন। জেগে আছি ঘুম ঝাড়ানোর রাতে, জেগে আছি স্বপ্ন হয়ে তোর সাথে। ইচ্ছে করে তোর শহরে থাকতে সন্ধে সকাল, ইচ্ছে করে জ্বালতে আলো, জ্বালাতে রং মশাল। জেগে আছি ঘুম ঝাড়ানোর রাতে, জেগে আছি স্বপ্ন হয়ে তোর সাথে। এইটুকু শুনতেই আমার চোখে ঘুম এসে ধরা দিল। আমি ঘুমের ঘোরে পড়ে যেতে নিলে আবির আমার কোমর শক্ত করে ধরে গিটারটা পাশে রেখে আমার কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে আমাকে তার বুকে জড়িয়ে ধরলো। ঘুমের মধ্যে মনে হচ্ছে কেউ আমায় পর্যবেক্ষণ করছে, ইভেন ধরেও রেখেছে। কিন্তু আমার ঘুমের ঘোর এখনো কাটেনি, তাই অন্য পাশ ফিরে শুয়ে পড়লাম। এবার আমার শরীরে হাত দিয়ে রাখছে, তবু আমি কোনো রেসপন্স করলাম না। পাশে থাকা কোলবালিশটাকে চেপে ধরে তাতে মুখ গুজে শুয়ে পড়লাম। হঠাৎ মনে হলো কেউ আমার শার্টটাকে একটু উঁচু করে হাত দিয়ে আমার পেটে স্লাইড করছে, আর আমার গলায় তার মুখ গুজে নাক দিয়ে আমার গলায় স্লাইড করছে। আমি কোলবালিশটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে উঠে বসে পড়লাম। আমাকে উঠে বসতে দেখে কোলবালিশটাও উঠলো। আমি পাশে তাকিয়ে পুরো শকড। আসলে ওটা কোলবালিশ ছিল না, আবির নিজেই ছিল। শেষে কিনা আবিরকে জড়িয়ে ধরলাম। আর আবিরই বা আমার রুমে এলো কি করে? চারপাশে চোখ বুলিয়ে দেখতে পেলাম এটা আমার রুম না, আবিরের। এতক্ষণে আমার মনে পড়লো আমি কালকে এই বাড়িতে এসেছিলাম আর দোলনায় আবিরের পাশে ঘুমিয়েছিলাম। একবার আবিরের দিকে তাকাতেই দেখতে পেলাম সে নেশা ভরা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আর মুখে তার কেমন যেন বিশ্বজয় করা হাসি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে এসো, ব্রেকফাস্ট বানিয়েছি। তারপর আমাদের ভার্সিটি যেতে হবে, পরে আবার গ্রামে ফিরতে হবে। আমি শাওয়ার নিয়ে ব্রেকফাস্ট করি না। আমি বাড়িতে গিয়ে শাওয়ার নিয়ে না হয়ে ক্যান্টিনে ব্রেকফাস্ট করে নিব। কোনো কথা না বলে আবির তার ড্রয়ার থেকে একটা শার্ট আর জিন্স বের করে আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, এখন এটা পরে নিয়ে ব্রেকফাস্ট করে নাও। ভার্সিটি যাওয়ার পথে না হয়ে তোমাদের বাড়িতে গিয়ে নিজের ড্রেস পরে নেবে। কিন্তু কোনো কিন্তু না, যাও। বলে আবির নিচে চলে গেল। আমিও ড্রেসটা নিয়ে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে তার দেওয়া ড্রেসটা পরে বেরিয়ে এলাম। তারপর ব্রেকফাস্ট করে আমাদের বাড়িতে গিয়ে ড্রেস চেঞ্জ করে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে হলাম। আবির আমাকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে কোথাও একটা চলে গেল। যাওয়ার আগে বলে গেছে ০.৫ ঘন্টার মধ্যে আবারও ফিরে আসবে। আমিও ভার্সিটির ভেতরে ঢুকলাম। নোটিশ বোর্ড থেকে দেখতে পেলাম আমি টপার হয়েছি। কিন্তু মুখের কোনো একটু হাসি নেই, কারণ আমার পয়েন্ট একটু কম।
কিছুই ভালো লাগছে না, তাই আর একটু হেঁটে বট গাছের নিচে বসলাম। এর মধ্যে আমার ফ্রেন্ডরা এসে আমার কাঁধে হাত রাখতেই একবার ওদের দিকে তাকিয়ে নিচের দিকে তাকালাম। আমি টপার হয়েছি ঠিকই, কিন্তু ভালো মার্কস পাইনি। কে বলেছে তুই ভালো মার্কস পাসনি? আমি নোটিশ বোর্ডে দেখেছি 3.84 এসেছে আমার। এতেই তুই কাঁদছিস? মাত্র 16 পয়েন্ট কম পেয়েছিস তুই, আর আমরা টেনে টুনে 3টে আটকে আছি। চুপ কর তো, ভালো লাগছে না। তারপর সবাই একসাথে বসেছিলাম, কিন্তু আমাদের মাঝে শুধু বিরাজ করছে নীরবতা। এখন রাত 2টো বাজে, গাড়ি ছুটে চলেছে তাই নিজ আপন গতিতে। আর আমার পাশে বসে ড্রাইভ করছে আবির। আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির ঠান্ডায় আবিরের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছি আমি। এক হাতে আবিরের দেয়া ফোনটা, আর এক হাতে আবিরকে ধরে আছি। তখন আবির আমাকে রেখে ফোন কিনতে গিয়েছিল। কালকে রাতে আমার ফোনটা ভেঙেছিল, তাই আমি তো গাড়িতে বসে বসে সারাক্ষণ কেঁদেছিলাম। আবির আমাকে থামানোর চেষ্টা করে যখন বৃথা হয়েছিল, তখন আমার হাতে ফোনটা ধরিয়ে দিয়েছিল, কিন্তু তবুও আমার কান্না কিছুতেই থামছিল না। তখন আবির আমাকে তার বুকে নিয়ে এক হাত দিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তখনই আমি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ বাজ পড়ার শব্দ পেয়ে আমি ঘুম থেকে লাফিয়ে উঠি। তখন বৃষ্টির আরো বেড়ে চলেছে, সাথে সাথে মেঘের গর্জন আর বাজ পড়া বেড়েও চলেছে। আমি তো ভয়ে আবিরকে শক্ত করে ধরে আছি, পারলে আবিরের মধ্যেই ঢুকে যাই আমি। আবির আমাকে ধরে গাড়ি ড্রাইভ করছে, কিন্তু বাইরে বৃষ্টির বেগ বেশি হওয়ার কারণে কিছুই দেখা যাচ্ছে না। আবির আস্তে করে দরজা খুলে বলল, গাড়ি থেকে নামো। এই সময় ইলেকট্রিক কোনো জিনিসের কাছে থাকে কিছুতেই সেফ না। ড্রাইভ করা অবস্থায় থাকলে একটু সেফ হতো, বাট এখন একটুও না। না আমি নামবো না, আমার ভয় করছে, আমি গাড়িতেই থাকবো। লাইক সিরিয়াসলি তুমি ভয় পাও? এখন নামো। বলি আমি গাড়ি থেকে নেমে সোজা একটা গাছের নিচে গিয়ে দাঁড়ালো। এখন তো আমার ভয় আরো বেড়ে গেছে, তাই আমিও গাড়ি থেকে নেমে সোজা আবিরের কাছে গিয়ে গাছের নিচে দাঁড়ালাম। বৃষ্টি ফোঁটা গাছের পাতাকে ভেদ করে আমাদেরকে ভিজিয়ে দিচ্ছে, সাথে ঠান্ডা হাওয়াতে আমি কাঁপাকাঁপি শুরু করে দিয়েছি। আবির কি করবে বুঝতেই পারছে না। কিছুটা দূরে আমাদের দৃষ্টি যেতেই সেখানে একটা টিনের দেয়া চাল দেখতে পেলাম। চারপাশে ফাঁকা, কিন্তু উপরে টিন দেয়া। আবির আমার হাত ধরে সেদিকে পা বাড়লো। কিছু দূর যেতে পেছন থেকে বিকট আওয়াজ পেয়ে পেছনে তাকিয়ে দেখি আমাদের গাড়িটা জ্বলছে। বাজ পড়ে সাথে সাথে আগুন ধরে গেছে। আমি তা দেখে ভয়ে মরি মরি অবস্থা। তোমার না খুব মরার শখ হয়েছিল? চলো আমার সাথে, আমি নিজে তোমাকে আগুনে পুড়িয়ে মারব। ইডিয়েট কোথাকার। আমি আবিরের হাতটা ছাড়িয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। এদিকে বৃষ্টির পানিতে আমি আর আবির কাক ভেজা হয়ে গেছি। রীতিমতো ঠান্ডায় কাঁপাকাঁপি শুরু করে দিয়েছি আমি। আবির আমার অবস্থা লক্ষ্য করে আমাকে নিয়ে তাড়াতাড়ি ট্রেনের ছাউনিটা নিচে গেল। সেখানে বৃষ্টি পড়ছে না ঠিকই, কিন্তু ঠান্ডা হাওয়া বইছে। আমি একটু এগিয়ে গিয়ে যেই না খড়ের উপর বসবো, অমনি ঠাস করে নিচে পড়ে গিয়ে পা কেটে রক্ত বের হতে লাগলো। আমি পায়ে হাত দিয়ে রক্ত থামানোর চেষ্টা করছি আর হেঁচকি তুলে কাছি। সাথে কাঁপাকাঁপি তো আছেই, পায়ে প্রচুর ব্যথা করছে। আবির এসে আমার পায়ে হাত দিয়ে রক্ত থামানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই থামছে না। অনেক চেষ্টার পর থেমেছে, কিন্তু আমার কান্নার আওয়াজ কিছুতেই কমছে না। কিভাবে কমবে? আমার এতগুলো রক্ত চলে গেল যে। মিষ্টি, কান্না অফ করো। এখানে কেউ মারা যায়নি। আজকাল নিজের জামাই মারা গেলে কেউ কাঁদে না, তাই বলে আরেকটা বিয়ে করে নিব? আর সেখানে তুমি এইটুকু ব্যথা পেয়ে এইভাবে কাঁদছো? এইটা এইটুকু ব্যথা, এতগুলো রক্ত বের হলো, দেখেননি বুঝছি আপনি? তুমি কান্না অফ করো তো, না হলে পুরো এলাকার মানুষ এখানে চলে আসবে। সেটাই ভালো হবে, তাহলে আমাদের আর এখানে থাকতে হবে না। এই মিষ্টি, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। এবার যদি কান্না অফ না করো তাহলে কিন্তু ভালো হবে না। যতই খারাপ হোক না কেন, আমি কিছুতেই থামাতে পারবো না। বুঝেছি, তোমাকে ভালোভাবে বললে শুনবে না। তাহলে আগে ট্রেলারটাই দেখাই, পরে না হয় ফুল সিনেমা দেখাবো। কি? আর কিছু বলার আগে আবির আমার হাত ধরে টেনে তার উপরে ফেলে দিলেন। আবিরকে নিয়ে সোজা দুজন খড়ের উপর পড়ে গেলাম। আমার গলা থেকে চুলগুলো সরিয়ে দিয়ে তিনি আমার চুলের ভাঁজে হাত দিয়ে তার ঠোঁট দুটো আমার ঠোঁটে ডুবিয়ে দিলেন। কি হলো কিছুই বুঝতে পারলাম না। আবির আবির আমার ঠোঁটের স্বাদ নিচ্ছে আর মাঝে মাঝে বাইটও করছে, কিন্তু আমি কোনো রেসপন্স করছি না, কারণ সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। পাকা 12 মিনিট পর আমায় ছেড়ে দিয়ে নিজের ঠোঁট মুছছেন, আর আমি এখনো ফ্রিজড হয়ে আছি। কিছু বলছি না, শুধু তার কাণ্ড দেখছি। হঠাৎ তার পকেট থেকে একটা রুমাল বের করে আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন, এই রুমালটা দিয়ে ঠোঁটটা পরিষ্কার করে নাও। ঠোঁটের লিপস্টিকগুলো মুছে গেছে, ঠোঁট দিয়ে রক্ত বের হচ্ছে। আর যদি আমার ভালোবাসার পরশ বই বাড়াতে চাই তাহলে থাক, মুছতে হবে না। আপনি পচা, আপনার নামে আমি নারী নির্যাতন মামলা দায়ের করবো। মামলা দায়ের করতে হলে প্রমাণ লাগে, আর সেটা তোমার কাছে নেই, আমার কাছে আছে। যদি আবার কান্না শুরু করো তাহলে এবার আর ছাড়ছি না, অন্য কিছু করবো। আমার বুঝতে বাকি রইল না আমি কি বোঝাতে চেয়েছে।
কিন্তু চুপ করে থাকতে পারলাম না। এতক্ষণ চুপ করে থাকতে পারলেও এখন কেমন যেন কান্নাকাটি করা শুরু হয়ে গেল আমার। আমার কাঁপাকাঁপি দেখে আবির আমায় জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলেন। কিছুক্ষণের মধ্যেই আমার কাঁপাকাঁপি কমে গেল ঠিকই, কিন্তু আমার মনে হচ্ছে এখন আবির কাঁপছে। এতক্ষণ আমার কাঁপাকাঁপিটা খেয়ালই করিনি। তাই আমিও আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙতেই নিজেকে হালকা মনে হলো। কিন্তু কালকে রাতে যখন ঘুমিয়েছিলাম তখন তো আবিরকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম। তাই তাড়াতাড়ি চোখ খুলে তাকালাম, কিন্তু কোথাও আবিরকে দেখতে পেলাম না। বাইরে তাকিয়ে দেখলাম সূর্যটা মাথার উপরে। চারপাশে তাকিয়ে ফোনটা খুঁজতে লাগলাম, ফোনটা পেলামও, কিন্তু আমার কাছে তো আবিরের কোনো ফোন নাম্বার নেই। এখন কি করব? আর কোনো চিন্তা ভাবনা না করে উঠে দাঁড়ালাম। পায়ে এখনো ব্যথা করছে, তবুও আস্তে আস্তে হেঁটে চারিদিকে তাকিয়ে চোখ বোলাচ্ছি আর আবিরকে খুঁজছি। প্রচুর গরম লাগছে। হঠাৎ চোখ গেল একটা পুকুরের দিকে। চোখে মুখে একটু পানি দিতে গেলাম পুকুরটার দিকে। একটু এগিয়ে পানি ছুঁতে যেতেই ধপাস করে পড়ে গেলাম পুকুরে। কিন্তু ডুবলাম না, কারণ পুকুরে তেমন পানি নেই। কোমর অব্দি পানিতে পড়ে গেলাম। উঠতে পারছি না। যদি পানি থাকতো তাহলে সাঁতার কেটে উঠে যেতাম, কিন্তু এখন তো উঠতেই পারছি না। যাও একটু ওঠার চেষ্টা করবো, তাও পারছি না, কারণ আমার এক হাতে ফোন আর আরেক হাতে চুল ধরে রেখেছি আমি। ছেড়ে দিলেই কাঁধে মাখা মাখা হয়ে যাব। কয়টা মাছ পেয়েছো শুনি? বড়টা কিন্তু আমি খাবো, কেমন? কারো গলা পেয়ে তাকিয়ে দেখি আবির। এতক্ষণে একটু স্বস্তি নিঃশ্বাস নিলাম। তারপর বললাম, কোথায় ছিলেন আপনি? দেখুন আপনাকে খুঁজতে গিয়ে আমার কি অবস্থা হয়েছে। তাই নাকি? তো আমি তোমাকে কি বলেছিলাম যে আমি কাদার ভেতরে আছি, তুমি আমাকে ওখানে খুঁজছো? আচ্ছা ছাড়ো, তো কয়টা মাছ ধরলে? সেটা পরে বলবো, আগে তো তুলুন আমায়। তারপর আবির আমার হাত থেকে ফোনটা নিলেন। আমার হাত ফাঁকা হতেই আমি দুই হাত দিয়ে চুলগুলো খোপা করে নিয়ে আবিরের দিকে হাত বাড়াতেই আবির আমাকে টেনে তুললো। দেখতে কেমন যেন বিচ্ছিরি লাগছে। আবির তো আমার এই অবস্থা দেখে হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ে। আমি একটা টেডি স্মাইল দিয়ে আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে আমার গায়ের কাদা তার গায়ে মাখিয়ে দিলাম। আবির তো আমার দিকে অগ্নি দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। আমি আর ডোন্ট কেয়ার ভাব নিয়ে আবিরকে কি করে তাই দেখছি। তারপর আবির আমাকে নিয়ে একটা ছোট ঘরে এলো। ঘরটা খড়ের। আবির এতক্ষণ এই বাড়িতেই ছিল। সামনে বড় রাস্তা নাকি গাছ ভেঙে পড়েছে। কাল সকাল ছাড়া এখান থেকে যাওয়াই যাবে না। তাই এই ছোট ঘরের লোকেরা তাদের ঘরে আমাদের থাকতে বলেছে। সেখানে তারা দুজন বুড়ো বুড়ি থাকে। আমি আসতেই বুড়িমা আমার হাতে একটা গ্রাম্য শাড়ি ধরিয়ে দিয়ে চেঞ্জ করে নিতে বললেন। আমিও কোনো রকম ফ্রেশ হয়ে শাড়িটা পেঁচিয়ে নিলাম। গ্রাম্য শাড়ি আমি এর আগেও পরেছি, তাই আর অসুবিধা হলো না। আমি আসতেই বুড়িমা আমায় উদ্দেশ্য করে বললেন, আবির দাদু ভাইয়ের কাছে যা শুনেছি তাতে তোমাদের যাওয়ার অসুবিধা হয়েছে, কিন্তু তুমি হঠাৎ এমন কাদা গায়ে কেন মারতে গেলে? ওর মতো মেয়েরা এটাই খুব ভালো পারে। কাজের নামে ঠন, অকাজের নামে ভন। তুমি একবার ভেবে দেখো, পুকুর দেখেছো আর নিজের লোভ সামলাতে পারোনি, তাড়াতাড়ি মাছ ধরতে নেমে গেছে। আবিরের কথা শুনে একবার রাগী চোখ নিয়ে তার দিকে তাকালাম, কিন্তু রাগটা আর বেশিক্ষণ স্থায়ী রইল না। তাকে দেখে হাসতে হাসতে মাটিতে পড়ে যাচ্ছি আমি। আবিরের পরনে একটা লুঙ্গি আর গেঞ্জি। হাসতে হাসতে বললাম, ও আচ্ছা তাই বুঝি। মাছের কি লোভ দেখেছেন, তাই তাড়াতাড়ি লুঙ্গি পরে নিয়েছি। আমি দেখেছেন। সারা মাছির মতো এত ভন করো না তো, যাও এখান থেকে। যাও এখান থেকে। সত্যিই তো, তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা কিন্তু আর 5টা সম্পর্কের চেয়ে আলাদা। দোয়া করি তোমরা সারা জীবন এভাবে একে অপরের ভালোবাসায় আবদ্ধ থাকো। বুড়িমায়ের কথা শুনে আমাদের ঝগড়া সাথে সাথে অফ হয়ে গেল। আমি একবার তাদের দিকে তাকিয়ে আবিরের দিকে তাকালাম, কিন্তু তার মুখের আকার ঠিক আগের মতোই আছে। বলছিলাম কি বুড়িমা, আসলে আমি আর আবির ভাইয়ের স্বামী স্ত্রী। আর কিছু বলার আগে বুড়ো দাদু বললেন, এই আবার কেমন কথা? নিজের স্বামীকে কেউ ভাইয়া বলে? তোমাদের মতো শহরের মেয়েদের আমি ঠিক বুঝতে পারি না। আসলে আমি মিষ্টির দুঃসম্পর্কের ভাই হই, তাই ভাই বলে ডাকতে অভ্যাস হয়ে গেছে। ও আচ্ছা। আমি আবিরের কথার কোনো মানে খুঁজে পেলাম না। নতুন শুধু ড্যাবলেট পরে তাকিয়েছিলাম তার দিকে। অনেকক্ষণ কথা বলে আমরা একসাথে লাঞ্চ করে নিলাম। ব্রেকফাস্ট তো আর হলোই না। নো প্রবলেম, বাড়িতে গিয়ে একসাথে 2 দিনে ব্রেকফাস্ট করে নিব। বিকেলে আর তাদের ঘর থেকে বের হলাম না। এ ধরনের ব্লাউজ ছাড়া শাড়ি পরে কি আর বাইরে যাওয়া যায়? তারা যেতে পারে কারণ তাদের অভ্যাস আছে, কিন্তু আমার তো আর নেই। সন্ধ্যা হতে না হতেই ডিনার করে নিলাম। গ্রামে তো সবাই সন্ধ্যা হওয়ার আগেই ঘুমিয়ে পড়ে আর খুব ভোরে ঘুম থেকে ওঠে। তাদের নিয়ম অনুযায়ী আমরা ডিনার করে অন্য একটা রুমে ঘুমানোর জন্য এসেছি। ঘুমাবো যে, কিন্তু ঘুমাবোটা কোথায়? দুজনের একটা চৌকি, নিচে শোয়া যাবে না, তার উপর একটা বালিশ আর একটা গ্রাম্য নকশি কাঁথা। আমি সারা ঘরে পায়চারি করছি আর আবির বালিশে হেলান দিয়ে কাঁথাটা কোমর অবধি দিয়ে আমার কাণ্ড দেখছে। তুমি পায়চারি করছো, আরো বেশি করে করো।
4টা বাজলে আমাকে ডাক দিও, কেমন? আমি ঘুমালাম। আর হ্যাঁ, যদি ভূতে টুতে ধরে তাহলে আমার ঘুম ভাঙাতে বারণ করবে, বলবে তোমাকে ধরে নিয়ে যেতে। ভূত ভূত বলে কিছু হয় না যেটা তো আসলেই দেখতে পাবে। গুড নাইট। বলে আবির অন্য পাশ ফিরে শুয়ে পড়লো। আর তো এখন একটু একটু ভয়ও করছে আমার। আবিরকে ধাক্কা দিলাম কিন্তু তার কোনো রেসপন্স নেই, হয়তো ঘুমিয়ে গেছে। চারপাশ থেকে কেমন যেন আওয়াজ পাচ্ছি, ভয়টা আরো বেড়ে গেল। আমি তাড়াতাড়ি কাঁথাটার ভেতরে ঢুকে আবিরকে পেছন থেকে আসছে পৃষ্ঠে জড়িয়ে ধরে চোখ দুটো খিচে বন্ধ করে নিলাম। পারলে তো আবিরের বুকের মধ্যেই ঢুকে যাই। হাজারো ভয় থাকার পরেও ঘুমের দেশে পাড়ি জমালাম। মিষ্টি মিষ্টি বলে আবির ডাকছে আমায়, কিন্তু আমি উঠছি না। আমি আবিরকে শক্ত করে এখনো ধরে আছি। এর মধ্যে অলরেডি বুড়িমা 4বার এসে ডেকে গেছে। আবিরও উঠে গেছে কিন্তু আমার কোনো হুঁশ নেই। আমি ঘুমে ব্যস্ত। এই মেয়ে, তুমি কি উঠবে? উঠলে উঠো, না হলে উঠো। অ্যাটলিস্ট আমাকে তো ছাড়ো। ঘুমান তো, এখন 4:32 বাজে। এত তাড়াতাড়ি উঠে কি মহাভারত চর্চা শুরু করবেন শুনি? সেটা তোমাকে জানতে হবে না। এবার তুমি ঘুমাও, আমি চললাম। আবিরের মুখ থেকে চললাম শব্দটা শুনে ঘুমটা সাথে সাথে উধাও হয়ে গেল আমার। আমি তাড়াতাড়ি উঠে বসে আবিরের দিকে তাকিয়ে বললাম, আমি যাবো তো। আমি কি যেতে বারণ করছি নাকি? আর তুমি কি এই ড্রেসেই যাবে? গেলে আমার কোনো সমস্যা নেই, আমি নিজে যেতেই পারি। আবিরের সাথে কথা বলে শুধু শুধু মুখ ব্যথা হবে, এছাড়া আর কিছুই না। তাই আর কোনো কথা বাড়লাম না। সোজা ড্রেসটা চেঞ্জ করে নিয়ে বুড়ো বুড়ির কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলাম। অবশ্য আসার সময় আবির তাদের কিছু টাকা দিয়েছিল, তারা নিতে চায়নি। কি জোর করে দিয়েছে, আর বলেছে যদি না নেয় তাহলে আর তাদের কাছে যাবেই না। তাই নিয়েছে। আমাদের আবার তাদের এই ছোট্ট কুঁড়ে ঘরে মেয়ে বলেছে। গাড়ি চলেছে নিজের আপন গতিতে। আমি জেগে আছি ঘুম ভাঙার পর, আর ঘুম আসছেই না। আর আবির ঘুমিয়ে আছে আমার কাঁধের উপর। আমি এক হাত দিয়ে তাকে জড়িয়ে ধরে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আর বাইরের প্রকৃতি দেখছি। কখনো বাসে উঠিনি, এই প্রথম এক্সপিরিয়েন্স। ভালো না লাগলেও খারাপ লাগছে না, নিজের প্রিয় মানুষটা কাছে আছে হয়তো তাই। প্রায় 3 ঘন্টা বাস জার্নি করার পর আমরা পৌঁছে যাই গ্রামে, কিন্তু বাড়িতে নয়। এখান থেকে বাড়িতে যেতে 8 ঘন্টা সময় লাগে। বাস থামতেই আমি জানুরিকে ফোন দিই। পাকা 10 মিনিট পর জাহ্নবী বাস স্টপে এসে পৌঁছায়। এত তাড়াতাড়ি কিভাবে পৌঁছালো বুঝতেই পারলাম না। জাহ্নবী এসে আমার জড়িয়ে চুলগুলো এলোমেলো হয়ে আছে, মুখে বাজে চিন্তার ভাঁজ। আমাকে দেখতেই মুখের কোণে মিষ্টি হাসি ফুটে উঠল। বাইকে করেই দাদু বাড়ি পৌঁছালাম। ড্রাইভ করছিল জাহ্নবী, পেছনে আবির আর তার পেছনে আমি ছিলাম। বাড়ি পৌঁছে আগে শাওয়ার নিয়ে নিলাম। যেহেতু লাগেজ আগেই পাঠিয়ে দিয়েছিলাম তাই আর কোনো সমস্যা হলো না, কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। সেদিন বৃষ্টিতে ভেজা প্লাস সারা রাত ওই অবস্থায় থাকাতে হাঁচি দিতে দিতে আমি শেষ। শুধু আমিই না, আবিরও। আমাদের দেরিতে ফেরার কারণ জেনে বাড়ির সবাই টেনশনে পড়ে গিয়েছিল, কিন্তু এখনো সেই টেনশন নেই। সবাই এখন আমাদের ঠান্ডা কমানোর চিন্তায় মগ্ন। একবার আমি হাঁচি দিচ্ছি তো আরেকবার আবির। হাঁচি দিতে দিতেই তেজপাতা হয়ে গেল আমাদের জীবনটা। কেটে গেল 3টা দিন। এই 3 দিনে সবাই নিজেদের মতো করে কাটিয়েছি। সকালে সবাই একসাথে নদীর তীরে কুয়াশা উপভোগ করা, আর রাতে সবাই মিলে একসাথে কফি খাওয়া আর গল্প পড়াটা যেন আমাদের স্বভাব হয়ে গেছে। সত্যি কিভাবে কেটে গেল বুঝতেই পারিনি দিনগুলো। কালকে আপের গায়ে হলুদের অনুষ্ঠান, তাই সবাই মানে আমরা পুরো ফ্যামিলি একসাথে নদীর তীরে হাঁটতে যাচ্ছি। ছোটরা যাচ্ছে আগে আগে আর বড়রা পিছে পিছে। হঠাৎ নদীর মাঝে কচুকটির ফুল আমার নজর কেড়ে নিল। প্রথমবার এই ফুল দেখছি, কেমন যেন অদ্ভুত লাগছে। অনেক রকমের ফুল দেখেছি কিন্তু এমন ফুল দেখিনি, তাই বারবার কেন জানি ফুলগুলোকে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে, কিন্তু তা তো সম্ভব নয়। কিছু দূর এগিয়ে যেতেই আমি কিছু গোলাপ ফুল এনে আমার সামনে ধরলো, কিন্তু আমার যে এই ফুলগুলো পছন্দ নয়। কি করব বুঝতেই পারছি না আমি। মানুষের মন সবার দ্বারা বোঝা সম্ভব নয়। যেমন তোমার মতো নোংরা মন মানসিকতার মানুষ তো একদমই না। মাঝে মাঝে ভাবি তুমি সত্যি কি নিবিড় ভাই আর ভাই, নাকি অন্য কেউ।